হচ্ছে সালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি হয়তো আজকে তোমাদের ফ্রেমে অপরিচিত, কারণ আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এটা সমস্যা নেই, কারণ হচ্ছে আমি এখন থেকে তোমাদের ক্লাস নিতে নিতে তোমাদের সাথে পরিচিত হয়ে যাব। তো আমরা যেহেতু ক্লাসটা শুরু করে দিয়েছি, তোমরা দ্রুত জয়েন হও। তোমরা যত দ্রুত জয়েন হবা তত দ্রুত আমরা আগাতে পারবো। আর আরেকটা জিনিস ক্লিয়ার করবা, সেটা হচ্ছে যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা স্যারের, ঠিক আছে? তোমরা দ্রুত জয়েন করো সবাই। আর কমেন্ট করে একটু রেসপন্স করবা যে স্যার আমি ক্লাসে আছি, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ক্লাসে আছো। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ। ইভা আক্তার, তারপরে হচ্ছে জাকারিয়া, মেহেদি মৌ, তারপরে হচ্ছে জিশা তালুকদার, ঈশা, তারপরে সামিয়া জাহান, তারপরে হচ্ছে আরো অনেকেই, জান্নাত, উর্মি, আরো অনেকেই সালাম দিচ্ছে। সবাইকে বলে দিচ্ছি একই সাথে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে ভিন্ন ধর্মী আছে, তারা আদাব বলতেছে, ঠিক আছে। সবার সালামের উত্তরই আমি নিলাম, যেহেতু মানুষ অনেক, তাই হচ্ছে। তো সবাইকে দাও, দিলে জনে জনে দিলে সময়টা বেশি লাগবে, সবাইকে একসাথেই দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি দেখতেছি আমরা অনেকে অ্যাক্টিভ হয়ে গেছে ক্লাসে, তাই আমরা সময় বাড়াবো না। আমরা ক্লাসটা শুরু করি, যারা আসতেছে ওরা আসতে থাকুক। আর ইনশাল্লাহ দেখি কতজন আসে আজকে, ঠিক আছে? আমরা সর্বোচ্চ উপস্থিতি তোমাদের কামনা করি, ঠিক আছে? কারণ এই ক্লাসগুলো কাদের জন্য? তোমাদের জন্য। আচ্ছা, শুরুতে আমি বলে নেই, আমি তোমাদের পরিণতি ক্লাস নিব এখন থেকে। আর আমার নাম সাইদ আহমেদ হাবিব। তো দেখা, আসলে আজকে হয়তো অপরিচিত আমি। এরপর থেকে প্রতিদিনই তোমাদের সাথে ক্লাস হবে ইনশাল্লাহ, পরিণতি সাবজেক্ট নিয়ে। তো সেটা হচ্ছে তখন আরো বেশি পরিচিত হয়ে যাব তোমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ইতিহাসের যে সাবজেক্টটা, এটা অনেকে মনে করি সহজ, কিন্তু যখন পড়তে যাই তখন এই সহজ সাবজেক্টটাকে আমরা নিজেরা কঠিন বানায় ফেলি। কিভাবে? কারণ একটা সহজ সাবজেক্টকে যতটা, মানে ওই যে আমি ভাবতেছি সহজ, এই সহজটা ভেবে আমরা আর এটা পড়ি না, যার কারণে এই সাবজেক্টটাই আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়, ঠিক না? ঠিক এমন ভাবে এই কঠিন কঠিন সাবজেক্ট গুলা আমরা খুব ইজিলি আজকে পড়বো। যারা পরিণীতি নিয়ে অনেক প্যারা খাচ্ছ, এত পড়া, এত বিজ্ঞানী কিভাবে এইভাবে সংজ্ঞা দিছে, কোনটা পড়বো, আর কোনো টেনশন নাই, কারণ আমি চলে আসছি, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের পরিণীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়টা আমরা দেখব। কত অধ্যায়? প্রথম অধ্যায়টা আমরা দেখব। এই অধ্যায় থেকে আমরা শিওর করব আজকে একটা সিকিউ, এবং মিনিমাম তিনটা নৈবিত্তিক 100% শিওর হবে আজকের ক্লাসটা, যারা ঠিকভাবে আমার ক্লাসটা করবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আজকে আমরা কি কি পড়বো এই অধ্যায় থেকে, একটা জিনিস মাথায় রাখবা। তুমি যে কোনো সাবজেক্টে পড়ো কেন, মানে যে কোনো সাবজেক্টে তুমি পড়ো, অবশ্যই ওই সাবজেক্টে কি কি তোমার পড়তে হবে, এই জিনিসটাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। তাহলে তুমি ওই সাবজেক্টের অধ্যায়টা খুব ইজিলি পড়তে পারবা। যেমন আজকে আমরা এই প্রথম অধ্যায় পরিণীতি সুশাসনের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিণীতির পরিচিতি। আচ্ছা, এই অধ্যায় থেকে আমাদের কি কি জানতে হবে? দেখো, এই অধ্যায় থেকে যদি আমরা এই চারটা টপিক জেনে ফেলি, এর বাহিরে আমাদের আর কিছুই পড়তে হবে না। কারণ আমি বিগত বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখছি যে প্রশ্ন আসলে এটার মধ্যে থেকে আসে। এখন আমরা যদি এই বেসিকটাই পড়ে ফেলি, তাহলে আমাদেরকে আটকাবে কে? এইখান থেকে তুমি যদি পরিণীতির মূল ধারণা, পরিণীতি ও সুশাসনের পরিধি, এবং পরিণীতি সুশাসনের মধ্যকার সম্পর্ক, পরিণীতি সুশাসন এর পাঠের প্রয়োজনীয়তা, এই চারটা টপিক তুমি যদি পড়ে ফেলো, তাহলে হচ্ছে ইনশাল্লাহ এইখান থেকে তোমাকে একটা সৃজনশীল আমি কনফার্ম দিব। বুঝতে পারছো?
আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা, একজন কমার্সের স্টুডেন্টও আছে এখানে। এমএসটি বা কমার্সের স্টুডেন্ট। আচ্ছা, ও হচ্ছে দেখতে আসছে। আচ্ছা, দেখুক ও আমাদেরকে, আমাদের আর্টসটাকে একটু দেখুক। আচ্ছা, অনেকের কমেন্ট আসতেছে দ্বিতীয় পত্র পড়াইলে ভালো হতো, কারণ অনেকে যেহেতু মোটামুটি 1 বছর চলে গেছে তোমাদের ফার্স্ট ইয়ারে, অনেকে ফার্স্ট পেপার কমপ্লিট করে ফেলছে। কিন্তু আমরা চাচ্ছি যে তোমাদেরকে সিরিয়ালি জিনিসটা পড়াইতে। তাহলে কি হবে, তুমি নিজের নোটটা করতে পারবো ওইভাবে। এর বাইরে আমাদের ক্লাসগুলো দেখলে আর এর বাইরে তোমার কিছু পড়তে হবে না। সো একটু ধৈর্য ধরো, আমরা ফার্স্ট পেপারটা খুব সহজে ইজিলি শেষ করব, খুব দ্রুত। সেকেন্ড পেপার ইনশাল্লাহ এর থেকে মজা করে পড়বো আমরা। তাহলে ভাইয়া, এই অধ্যায় থেকে আমরা কি কি পাচ্ছি? তুমি যদি এই অধ্যায়টা আমার এই ক্লাসটা করতে পারো, তুমি 100% একটা সিকিউ কমন পাবা, যেটায় তোমার কত মার্ক? 10 মার্ক। এবং কোনো কোনো সময় যদি তোমার ভাগ্য ভালো হয়, তাহলে তুমি এমসিকিউতেও এখানে প্রায় 4 থেকে 5 মার্ক পেয়ে যাবা। সম্ভবত 3টা হয়, অনেক সময় 4টাও চলে আসে। তার মানে এই অধ্যায়টা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা বুঝতে হবে আজকে। ভাইয়া যেভাবে পড়াবো ওইভাবেই পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অধ্যায় থেকে আমাদের কি কি আসবে, কোন টপিক পড়তে হবে, আমরা এটা খুব ইজিলি বুঝলাম, ঠিক আছে? তার মানে 10 মার্ক তুমি এইখান থেকে 100% কমন পারবা। এখান থেকে সিনসিল আসলে এর মধ্যে আসবে। তাহলে এটা অবশ্যই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, কোন একটা অধ্যায় পড়ার আগে তোমাকে আগে পড়তে হবে এই অধ্যায়ের নাম কি, এই অধ্যায়ের শিরোনামটা কি। পৌরনীতি সুশাসনের পরিচিতি। এখন তোমাকে আগে জানতে হবে পৌরনীতি জিনিসটা কি, সুশাসন জিনিসটা কি। এই দুইটা জিনিস তুমি যদি জানতে পারো, একটা অধ্যায়ের শিরোনামটা যদি তুমি বিস্তারিত জানতে পারো, তুমি একটা অধ্যায় মিনিমাম 20% কমপ্লিট করে ফেলছো। বিষয়টা মজার না? আসলে এইটা দেখো কিভাবে। এই অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি সুশাসনের পরিচিতি। এখন আমাদের এখানে সর্বপ্রথম পৌরনীতির ধারণা নিতে হবে। কিভাবে? পৌরনীতিটা আগে কি জানতে হবে। আহ আচ্ছা, অনেকের কোশ্চেন আসছে, আমরা অ্যান্সার দিব পরে, আগে আমরা একটু পড়াই নি, ঠিক আছে? পৌরনীতি জিনিসটা কি, আসলে এই জিনিসটা জানতে হবে আগে আমাদের। পৌরনীতি কি ভাইয়া? পৌরনীতির ধারণাটি মূলত নাগরিক এবং রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। তার মানে পৌরনীতির যে একদম মূল টপিক, এটা হচ্ছে কি নাগরিক এবং রাষ্ট্র। রাষ্ট্র মানে কি? যেখানে বসবাস করে মানুষ। আর নাগরিক কারা? আমি, তুমি, আমরা সবাই নাগরিক। এই জিনিসটাই বলছে। সহজ না খুব? আরো সহজ করে পড়বো। তারপরে এখন যেহেতু পৌরনীতির একটা মূল বিন্দুর ধারণা আমরা নিলাম, এখন এক্সাক্ট সংজ্ঞাটা আমাদের একটু জানা প্রয়োজন। কিভাবে? দেখো, এক্সাক্ট সংজ্ঞাটা কি দেখো। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ, ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হলো পৌরনীতি। তার মানে আমরা কি পাইলাম, যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। আবার একইভাবে বলা যায় যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, সিভিক্স এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। বলা যায় না? এইভাবে পড়বা, তাহলে তোমাকে নৈবিক থেকে কখনোই কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছো? এরপরে কি আছে? এই যে সিভিক্স শব্দটা, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এখন এই সিভিক শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, দুইটা ল্যাটিন শব্দ থেকে। কি শব্দ? এই শব্দটা এসেছে দুইটা ল্যাটিন, একটা হচ্ছে সিভিস এবং আরেকটা হচ্ছে সিভিটাস। এইটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে বিগত সালে 100% একটা নৈবিত্তিক চলে আসে। মোটামুটি সব বোর্ডেই আমি দেখছি, দু একটা বোর্ড বাদ হতে পারে। এই এতটুক থেকে প্রথম অধ্যায় থেকে যদি নৈবিত্তিক দেয়, এখান থেকে মাস্ট একটা নৈবিত্তিক আসে। তাই এটা খুবই জানা জরুরি, একটু মনোযোগ দাও। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হলো নাগরিক। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। আর সিভিটাস শব্দের অর্থ কি? এটা হচ্ছে সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তার মানে সিভিস শব্দের সিভিস, SIVIS সিভিস, আর হচ্ছে সিভিটাস, টাস, সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, সিভিস অর্থ হচ্ছে নাগরিক। এখন একটা জিনিস গুলায় ফেলে অনেকে, যে আমরা সিভিস আর সিভিটাসের মধ্যে মানে কোনটার অর্থ কি, এই জিনিসটা আলাদা ফেলে। একটা শর্টকাট আমি ধরাই দেই, যেইখানে দেখবা টাস কথাটা উল্লেখ আছে, সিভি টাস, তার মানে ওটা কি হবে? নগর রাষ্ট্র।
টাচ থাকলে রাষ্ট্র, তার মানে এটা ইজি হয়ে গেল যে সিভিটাস মানে নগর রাষ্ট্র, সিটিস মানে নাগরিক, এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এতটুকু জানলাম আমরা। তাই শব্দগত অর্থ থেকে বলা যায় যে নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী আচরণ আচরণ সংক্রান্ত শাস্ত্রই হলো পৌরনীতি। কিভাবে? কারণ এই যে আমি তুমি নাগরিক, পৌরনীতির দুইটা মূল বিষয় নিয়ে আবর্তিত, একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র। এখন এই যে নগর রাষ্ট্রে বসবাস করবে কারা? আমরা, তুমি, আমি, সবাই। এই যে আমরা যে জীবন পরিচালনা করতেছি, এই যে আমি ক্লাস নিচ্ছি, বিভিন্ন আইন টাইন বিভিন্ন ধরনের এইসব যে মানে পালন করতেছি, বা বিভিন্ন দেশে জীবনযাপন করে এই যে রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব, এই যে সকল কার্যাবলীগুলো আছে, এইটাই পৌরনীতি। এই জিনিসটাই জাস্ট বলছে যে শব্দগত অর্থ থেকে বলা যায় নগর রাষ্ট্রে কি একটা দেশে যেখানে আমি তুমি বসবাস করতেছি, নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী আচরণ সংক্রান্ত শাস্ত্র হলো পৌরনীতি। মানে এই যে কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। আরো সহজ ভাবে আমরা পড়বো, দেখো। তারপরে আমরা এক্সাক্ট সংজ্ঞাটা থেকে এই যে অর্থ পাইলাম, তারপর কি পড়বো? পৌরনীতির একটু বিশেষ ধারণা নিয়ে নিই আমরা। এটা হচ্ছে পৌরনীতির সংজ্ঞাটাকে এখন আধুনিক মানে ডিজিটাল করা হয়েছে, মানুষের সাথে সাথে ডিজিটাল করা হয়েছে, তাই এই সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে। দেখো, আধুনিক কালে রাষ্ট্রের আয়তন ছিল বিশাল, আধুনিক কালে রাষ্ট্রের আয়তন ছিল বিশাল এবং লোক সংখ্যাও ছিল অনেক বেশি। এখন আর গ্রিসের মতো নগর রাষ্ট্র নেই, বরং গড়ে উঠেছে জাতি রাষ্ট্র। এখন এই জিনিসটা থেকে আমরা বুঝতে হবে, তাই পৌরনীতির ধারণা আধুনিক হয়েছে। মানে যেটা বললাম যে পৌরনীতির সংজ্ঞাটাও একটু ডিজিটাল হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস মাস্ট আমি বলতে ভুলে গেছি, তোমরা সবাই এই যে টপিকগুলো পড়াইতেছি, ইংরেজি শব্দ, ইংরেজি প্রতিশব্দ, তারপরে ইংরেজিটার সাথে সাথে বাংলাটা বলে দিতেছি, তোমরা প্লিজ, আমি রিকোয়েস্ট করব তোমরা একটা খাতা নিয়ে এগুলো নোট করো, ছোট্ট ছোট্ট নোট করো, আহামরি নোট করার দরকার নেই, যেহেতু ইতিহাস সাবজেক্ট। তুমি জাস্ট ছোট্ট ছোট্ট ভাবে নোট করবা খাতা দিয়ে যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ সিভিক, সিভিক শব্দটা এসেছে দুইটা ল্যাটিন শব্দ থেকে, এইভাবে ছোট্ট ছোট্ট নোট করো। এগুলো তোমার নৈবিত্তিকে মাস্ট কাজে দিবে এবং সৃজনশীল কাজে দিবে, তুমি দেখো সামনে পাবা। আচ্ছা, খাতা মাস্ট নিয়ে বসো। আচ্ছা, তারপরে কি? এই যে বুঝলাম, এখন আমাদেরকে বুঝতে হবে যে নগর রাষ্ট্র কি আর জাতি রাষ্ট্র কি। আচ্ছা, নগর রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য আর জাতি রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য জানলে তোমাকে হবে প্রধান। নগর রাষ্ট্রটা কি হয়? নগর রাষ্ট্রটা একটা ছোট এরিয়া নিয়ে গঠিত হয়, সেখানে লোক সংখ্যাও কম থাকে। এটা হচ্ছে মানে জায়গাটা কতটুকু ওটার উপরে নির্ভর করে। তার মানে কি আয়তনটা হয় ছোট নগর রাষ্ট্রের, যেটা আগে প্রাচীন গ্রিসে ছিল। বর্তমানে যেমন বলা যায় সিঙ্গাপুরের বিভিন্ন কয়েকটা ইয়ে আছে, এগুলো হচ্ছে জাতি রাষ্ট্র, নগর রাষ্ট্র বলা হয়। কারণ এইখানে হচ্ছে তোমার এই আয়তনটা ছোট, জনগণ মোটামুটি কম আছে। তার মানে এটাকে বলা যায় হচ্ছে নগর রাষ্ট্র। মানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, নগর রাষ্ট্র হচ্ছে যেখানে আয়তন ছোট থাকবে, এটা হচ্ছে নগর রাষ্ট্র। জাতি রাষ্ট্র কি? জাতি রাষ্ট্র হচ্ছে যেখানে আয়তন বড় থাকবে, জনসংখ্যা মানে একটু বেশি থাকবে, এটা হচ্ছে জাতি রাষ্ট্র। এটা হচ্ছে প্রধান একদম ক্ষুদ্র বৈশিষ্ট্য, এর বাইরে আর কিছু জানার দরকার নাই। যা পড়াইছি জাস্ট এতটুকু জানলে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব পৌরনীতির কিছু ধারণা, দেখি এক্সাক্ট ধারণা। আমরা তো সংজ্ঞা পাইলাম, তারপরে হচ্ছে মোটামুটি আমরা পৌরনীতির একটা বিশেষ প্রধান যে ইংলিশটা প্রতিশব্দটা, এটা ভাইঙ্গা ভাইঙ্গা পড়লাম। আচ্ছা, তোমরা একটু কমেন্টে বলো যে তোমরা বুঝতেছো কিনা, একটু রেসপন্স করো। যতটুকু বুঝাইছি এটা বুঝতেছো কিনা, এইটা একটু রেসপন্স করো কমেন্টে। আচ্ছা, জি স্যার লিখতেছে অনেকে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, কতটা বুঝাইতে পারতেছি আমি নিজে বুঝতেছি না, তোমরা একটু বলো যে বুঝতেছো কিনা। আচ্ছা, মোটামুটি সবারই পজিটিভ রিভিউ পাচ্ছি। আচ্ছা, তার মানে আমরা সবাই বুঝতেছি, তাহলে ভালো ব্যাপার এটা। আচ্ছা, তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা, পরিণতির ধারণাটা কেমন? তাত্ত্বিক এবং হচ্ছে ব্যবহারিক। তাত্ত্বিক মানে কি ভাইয়া? তাত্ত্বিক মানে হচ্ছে আত্মার সম্পর্ক, তাত্ত্বিক মানে হচ্ছে আত্মিক। আত্মিক কিভাবে? তাত্ত্বিক যেখানে পাবা তুমি এই জিনিসটা মাথায় নেবে যে এটা ভিতর থেকে আসে, আত্মার সম্পর্ক। বলে না মানুষ আত্মার সম্পর্ক, এমন জিনিসকে আমরা তাত্ত্বিক বলে থাকি। এটার বিপরীত রূপ হচ্ছে আত্মিক, মানে আত্মার ভিতর থেকে। তারপরে
ব্যবহারিক কি, যেটা আমরা ব্যবহার করি, এই যে রিমোটটা ব্যবহার করতেছি, মার্কেটটা ব্যবহার করতেছি, ব্যবহারিক মানে পরিণতিকে ব্যবহার করতে হবে ভিতর থেকে। পরিণতির ধারণাটা হচ্ছে এমন, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এটা এই যে এখানে আমি বলে দিচ্ছি যে পরিণতি কেবল পুঁথিগত বিদ্যা নয়, এটি নাগরিকের অধিকার, কর্তব্য, তাত্ত্বিক আলোচনা, নাগরিকের সকল জীবন সমস্যার সমাধান। মানে পুঁথিগত বিদ্যা বলতে মানে বইয়ের ভিতরে রেখে দেওয়ার বিদ্যা না, এটা তোমাকে বাস্তবায়ন করতে হবে। এটা তোমাকে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারবে, এটা এটা তোমার করতে হবে নিজে পরিণতিকে পড়ে। এই জিনিসটা আর বিস্তারিত না যায়, এই কোশ্চেনটা মাস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কেন, এই জিনিসটা আমি 3 স্টার দিলাম। এইটা যেই বোর্ডে সৃজনশীল আসে 70% খ নাম্বারে চলে আসে এই প্রশ্নটা। এই প্রশ্নটা ডিরেক্ট তোমরা মুখস্থ করে ফেলবা, এটা রিডিং পড়বা না, রিডিং পড়ে এমন ভাবে মাথায় নিবা যাতে মুখস্থ হয়ে যায়, কারণ এইটা দেখো তুমি অনেক সৃজনশীলে পাবা খ নাম্বারে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা কি আমরা বুঝি, দেখো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, পরিণতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কারণ নাগরিকের জীবনের কার্যাবলীর সঙ্গে এর সম্পর্ক, তোমার আমার জীবনের সাথে পরিণতির সম্পর্ক। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট, এই রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাটা মাথায় রাখো, উনি হচ্ছে পরিণতি নিয়ে খুব ভালো একটা সংজ্ঞা দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু সাইড হয়ে দাঁড়াচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। একজন কমেন্ট পাওয়া গেছে। আচ্ছা, অনেকে দেখতেছি যে কমেন্ট করে সময় নষ্ট করতেছে, একজন আরেকজনকে রিপ্লাই দিচ্ছ, এটার কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট ক্লাস করো, আমি যখন কমেন্ট করতে বলবো ঠিক তখনই তোমরা কমেন্ট করবা, বুঝতে পারছো? এর বাহিরে তোমাদের কমেন্টের কোনো প্রয়োজন নাই। আমি কমেন্ট করতে বললে তখন কমেন্ট করবা তোমরা, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তোমাদের এই যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছে একটা জিনিসকে, তোমরা বইটা যখন খুলো মাথাটা আওলায় যায়, কি রে কোন সংজ্ঞাটা পড়বো, এতগুলা সংজ্ঞা কোনটা আসলে পড়তে হবে, কোনটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। আসলে এই যে এতগুলা সংজ্ঞা, এটার মধ্যে যেই সংজ্ঞাটা বারবার বোর্ডে দেখবা, বোর্ড কোশ্চেন গুলাতে মানে অ্যান্সারে আসতেছে, তারপরে হচ্ছে যেই সংজ্ঞাটা দেখতে সুন্দর, মানে তুমি একটা জিনিস ধরো, তুমি বাজারে আপেল কিনতে গেছো, তুমি অবশ্যই সুন্দর সুন্দর আপেল গুলা বেছে নিবা। তেমনি এইটা চিন্তা করো, যেই সংজ্ঞাটা সুন্দর সহজ, তুমি জাস্ট ওই সংজ্ঞাটা বেছে নিবা। এইটা কোনটা নিতে হবে এটা ম্যাটার করে না, তোমার কাছে যেটা ভালো লাগে, অথবা একটু অ্যানালাইজ করতে পারো যে কোনটা বেশি ব্যবহার হচ্ছে, কোনটা সহজ, স্যার ম্যাডামরা কোনটা ব্যবহার করতেছে, এইটা নিতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, এম হোয়াইট কি বলছে? পরিণতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের, এটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো, যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতা নিয়ে আলোচনা করে। তার মানে পরিণতি জ্ঞানের কোন শাখা? সেই শাখা যেখানে একজন নাগরিকের জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, তারপর হচ্ছে আন্তর্জাতিক সকল কিছু নিয়ে আলোচনা করবে। ইজি না ওর সংজ্ঞাটা ইএম হোয়াইটের, তাই এটা অবশ্যই মাথায় নিবা। আর এই প্রশ্নটা তোমাদেরকে এইভাবে কোশ্চেন করবে যে, যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান মূল পয়েন্ট, এটা প্রশ্ন করবে যে পরিণতিকে, এই যে এখানে বলা আছে পরিণতিকে বলা হয়, এটা কোশ্চেন হবে এইভাবে, পরিণতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়েছি, যার কারণে 70% খ নাম্বারে চলে আসে, তাই এটা তোমরা ভালোভাবে মাথায় নিয়ে নাও। আসলে যেভাবে এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, বাসায় অতটা পড়ার দরকারও নেই, জাস্ট আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা একবার জাস্ট দেখে নিবা, দ্যাটস এনাফ। এই চ্যাপ্টার আর খোলার প্রয়োজন নেই, আমি যেভাবে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি পড়বো আমরা? তারপরে দেখো, আরো কিছু ধারণা নিই আমরা, এখন আর বিস্তারিত তেমন যাব না, আমরা জাস্ট আলোচনা করে সিম্পলি আলোচনা করে চলে যাব। পরিণতির ধারণা কি? সুনাগরিকতার শিক্ষা দিবে পরিণতি, তোমাকে কি দিবে? সুনাগরিক। কি নাগরিক ভাইয়া? সুনাগরিক। সু মানে কি? ভালো। নাগরিক মানে কি? মানুষ, আমি তুমি নাগরিক, একজন দেশের নাগরিক, তার মানে কি? ভালো নাগরিক। তোমাকে পরিণতি কি দিবে? সুনাগরিকতার শিক্ষা দিবে, এইখান থেকে তুমি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবা। এটা জাস্ট, এটাই জাস্ট একটু হচ্ছে মানে লেখা আছে বইয়ের ভাষায়, আর কিছু পড়ার দরকার। মূল টপিকটা বুঝলে তুমি তোমার মতন লিখলেও হবে, এখানে যে এক্সাক্ট এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি জাস্ট মাথায় নিবা, তুমি নিজের মতন সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? তারপরে কি আছে?
রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের আলোচনা। পৌরনীতি অবশ্যই তো রাজনৈতিক, যেহেতু নাগরিকের প্রত্যেকটা জীবনের কার্যাবলী নিয়ে আলোচনা করে, এখানে অবশ্যই রাজনৈতিক আছে, সকল কিছু যেহেতু রাজনৈতিক, তারপরে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান এবং এগুলো সবকিছু নিয়ে সরকার টরকার যা আছে এভরিথিং এর সবকিছু পৌরনীতির ধারণা, পৌরনীতির আলোচ্য বিষয় এগুলা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে সহজ কথায় আমরা একটু দেখি পৌরনীতি কি। পৌরনীতি সহজ কথা হলো, পৌরনীতি হলো জ্ঞানের সেই শাস্ত্র, মানে পৌরনীতি হলো সেই শাস্ত্র যা মানুষের নাগরিক, পৌরনীতি হলো সেই শাস্ত্র মানুষের নাগরিক সত্তা। নাগরিক সত্তা কি? মানুষের ভিতরের যত কার্যাবলী আছে, একজন মানুষের প্রকৃত কার্যাবলীগুলা, এটারে বলা হয় সত্তা, নিয়ে কাজ করে। মানে একজন পৌরনীতি মানুষের সবকিছু নিয়ে কাজ করে, এই জিনিসটা সহজেই ভাবে বলা যায়। অর্থাৎ একজন মানুষ সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসেবে কিভাবে জীবনযাপন করবে, রাষ্ট্রের প্রতি তার কি দায়িত্ব, তার রাষ্ট্র থেকে কি কি সুযোগ সুবিধা, সে কি কি সুযোগ সুবিধা গ্রহণ করবে, তুমি রাষ্ট্রকে কি দিবা, তুমি রাষ্ট্র থেকে কি পাবা, এই সকল কিছু হচ্ছে পৌরনীতি, সহজ কথায় বলা যায়। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট একটু বইয়ের ভাষায় লেখা আছে, তুমি এই জিনিসটা বুঝে ফেললে তোমার আর ইনশাল্লাহ আর সমস্যা হবে না আশা করি। তারপরে দেখো পৌরনীতির পরিধিটা আমাদেরকে একটু জানতে হবে, পৌরনীতির সুশাসনের পরিধি। এখন ভাইয়া তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই পরিধিটা আসলে কি। পরিধিটা হচ্ছে ধরো এমন জিনিস, ধরো একটা গ্লাসে পানি নিছি, আমি কি নিছি ভাইয়া? পানি। এখন এই একটা গ্লাসের পানি যদি আমি ফ্লোরে ঢেলে দেই, এই পানিটা যতদূর মানে চলে যাবে, যতদূর গেছে এই ততদূর হচ্ছে ওর পরিধি, মানে ও ততটুক ছড়াইছে। এখন পৌরনীতির ক্ষেত্রে যদি পৌরনীতিটাকে ঢেলে দেয়, এই পৌরনীতির আলোচ্য বিষয় মানে পৌরনীতি কত দূর গেছে, এর আলোচ্য বিষয়গুলো কত দূর পর্যন্ত বিস্তৃত, এই জিনিসটাই সিম্পলি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আগেও বলছি যে যে যার মতন কমেন্ট করতে থাকুক, তোমাদের রিপ্লাই দেওয়ার প্রয়োজনে আমি যখন বলবো তখনই তোমরা রিপ্লাই দিবা। ঠিক আছে, আমরা ক্লাসে মনোযোগী হই এখানে। আহ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখো, অনেকেই কিন্তু ফালতু কমেন্ট করতেছো, অন্যদের মনোযোগ নষ্ট করতেছো। ডিরেক্ট আমাদের কিন্তু প্রতিষ্ঠান থেকে তোমাদের উপর নজরদারি চলতেছে, যারা বেশি করতেছো ইনস্ট্যান্ট ক্লাসে থাকা অবস্থা তোমাকে ক্লাস থেকে বের করে দিবে। সো এরকম যদি কেউ মানে ক্লাস থেকে না বের হতে চাও, তাহলে সুস্থভাবে ক্লাসটা করো। ঠিক আছে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে ওদেরকে ডিস্টার্ব করো না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে পরিণতি সুশাসন পরিধি জিনিসটা আমরা বুঝলাম যে কতটুকু বিস্তৃত, গ্লাসের পানি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম। এখন দেখো পরিণতির পরিণতির পরিধি অত্যন্ত ব্যাপক। অত্যন্ত ব্যাপক মানে কি? অনেক দূর। অত্যন্ত ব্যাপক মানে অনেক গভীরতা, এর অনেক, এই জিনিসটা নাগরিকের জীবনে যতদূর বিস্তৃত, একজন নাগরিকের জীবন যতদূর গেছে, পরিণতির আলোচনাও তত গেছে, মানে ততটুক গেছে। বুঝতে পারছো? নাগরিকের সাথে সাথে পরিণতি দৌড়ায়, সিম্পল কথায়। আচ্ছা, তারপরে কি পরিধির ভিতর কি কি আছে ভাইয়া? নাগরিকতা বিষয়ক আলোচনা পরিণতির মধ্যে, এই পরিধির মধ্যে নাগরিকের জীবন নিয়ে আলোচনা করছে। এগুলো তো আমি প্রথম দিকে বেসিক বলে দিছি, এগুলো জাস্ট একবার পড়লে হবে। নাগরিকের জীবন, নাগরিকতা বিষয়ক নিয়ে আলোচনা করছে। এই যে নাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার কর্তব্য, যা আমি বললাম সিম্পল কথা, জাস্ট একটু বইয়ের ভাষায় লিখে দিছে ওরা। তারপরে কি আদিম ও প্রাচীন প্রতিষ্ঠান। মানুষের একটা জিনিস মাথায় রাখবা, এখানে একটা নৈবিত্তিক আছে, মাস্ট একটা নৈবিত্তিক আছে, এটা আসতে পারে অনেক সময় বোর্ডে, যে মানুষের আদিম প্রতিষ্ঠান কি, আদি প্রতিষ্ঠান কি, এটা হচ্ছে পরিবার। এটা অনেকে জানো, এখানে অ্যান্সার অনেকে পারবা এটা, এই জিনিসটা মাথায় রাখো। তার মানে কি পরিণতি হচ্ছে যেহেতু নাগরিককে নিয়ে কাজ করে, অবশ্যই এখানে পরিবার সম্পর্ক আছে। পরিণতিও কি আদিম এবং প্রাচীন প্রতিষ্ঠান, আগের প্রতিষ্ঠান। এটা রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ অবশ্যই পরিণতির এর পরিধির মধ্যে আছে, যেহেতু নাগরিকের সবকিছু নিয়ে আলোচনা করে। তারপরে কি আছে? নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ, যেটা ইএম হোয়াইট আলোচনা করছে, এখান থেকে কিন্তু ইএম হোয়াইট এই জিনিসটা আলোচনা করছে। তারপরে কি নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক রূপ। এই পুরো পিডিএফটা আমরা তোমাকে দিয়ে দিব। আমি যে টপিকগুলো পড়াইতেছি এগুলো তোমরা জাস্ট একবার রিডিং করবা,
পিডিএফটা দেওয়ার পর একবার রিডিং করবা, আর আমি যে কথাগুলো বলতেছি ছোট্ট ছোট্ট আকারে নোট করো, যে কোন শব্দটা এমসিকিউর জন্য বলতেছে, কোন শব্দটা কোথায় বলতেছে, এই জিনিসটা তুমি নোট করে রাখো। আহামরি নোটের প্রয়োজন নেই, তবে সামনে একটা মাস্ট খাতা দেখতে চাই, কারণ এখানে ছোট্ট ছোট্ট নোটগুলো তোমাকে পরবর্তীতে যখন তুমি নিজে নিজে পিডিএফটা পড়বা তখন এটা তোমাকে খুব হেল্পফুল করবে। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। পরিধি পর্যন্ত কি বুঝতে পারছো সবাই ভাইয়া? এখন কমেন্ট করো যে পরিধি সম্পর্কে, পরিধি পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, এটা একটু কমেন্ট করে জানাও। এটা একটু কমেন্ট করে জানাও, কারো সমস্যা আছে এ পর্যন্ত? আচ্ছা, সমস্যা যদি থাকে কমেন্ট করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকেরই কারোই সমস্যা পাচ্ছি না ইনশাল্লাহ। সবাই বলতেছে জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, দুই একটা নাম পড়ি, নাহলে হচ্ছে মাইন্ড করবে যে স্যার এতবার কমেন্ট করলাম, স্যার আমার নামটা একবার বললো না। ইভা আক্তার, তারপর মোহাম্মদ আফনান, তিশা কমেন্ট করেছে, কোনো সমস্যা নেই। মেহেদি মৌ, আচ্ছা তুমি হয়তো পরে এসেছো যার কারণে তুমি বুঝো নাই। ক্লাসটা রেকর্ড ক্লাস আপলোড হবে তখন তুমি, যেহেতু ম্যাক্সিমাম সমস্যা নেই, দু একজনের সমস্যা থাকলে তো ওদের জন্য যাওয়া কষ্ট, ঠিক না? রেকর্ড ক্লাস আপলোড করা হবে, তোমরা তখন দেখে নিও ইনশাল্লাহ। 100 জনের ভিতরে 98-এরই সমস্যা নাই। সো আমার হচ্ছে ব্যাকে যাওয়ার কোনো অপশন পাচ্ছি না আমি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই রেসপন্স করতেছে। এখন যেহেতু আজকে আমাদের আলোচনা পৌরনীতি সুশাসনের পরিচিতি, এখন এই জিনিসটাকে মানে আমরা একটু বিন্দু মানে ভিতরে ঢুইকা জিনিসটা শর্টকাটে দেখে আসি জিনিসটা কি। যেহেতু আমরা বিস্তারিত সংজ্ঞা টঙ্গা অনেক কিছু জেনে আসছি, এখন আমরা একটু ভিতরে ঢুকে এটা শর্টকাটে শেষ করবো আমরা। তাই আমরা ছোট্ট একটা, এইটা তোমরা যারা খাতা নিয়ে বসেছো, যারা খাতা নেও নাই, মাস্ট একটা খাতা নিয়ে এটা নোট করে ফেলো। কারণ আমি এইটা যদি বুঝে যাও, এই চ্যাপ্টারে তোমাকে 40% তোমার মাথায় ঢুকে যাবে এমনি। কারণ কোন জিনিস নিয়ে এক্সাক্ট কি নিয়ে আলোচনা করছে এসে সবকিছু এটার মধ্যে আছে। এটা দেখতে ছোট হতে পারে, বাট এটার উপকারিতা অনেক। কিভাবে আমি দেখাই তোমাকে। এই ইমন চৌধুরী, ও তো কি কমেন্ট করে, আমি নাকি শুধু ইভা আক্তারই দেখি, আমি তো সবারই দেখতেছি রে ভাই। ওর নাম আমার সামনে আসছে, এই যে তোর নাম বললাম, তারপরে আরো অনেকেই আছে, গোলাম মোস্তফা, তারপরে পূর্ণি, এমডি রিয়াজ, অনেকেই আছে রে ভাই, আমার সামনে যার নাম আছে। ঠিক আছে, এটা ম্যাটার করে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট দেখো আমি বলি তোমাদেরকে। এখন আবার এই জায়গায় ফোকাস হও, দেখো এটা নোট করে ফেলো ডিরেক্ট। এই জিনিসটা কি? পৌরনীতি সুশাসনের বৈশিষ্ট্য, ছোট্ট একটি তুলনামূলক আলোচনা, কিন্তু এই ছোট্ট আলোচনাটাই তোমার ব্রেনে ঢুকায় ফেলে এই অধ্যায় থেকে অনেক কিছু তুমি পেরে যাবে। কিভাবে দেখো, এটা শখ দিছি প্রথমে বৈশিষ্ট্য পৌরনীতির আর সুশাসনের। কিভাবে দেখো, পৌরনীতির কেন্দ্রবিন্দু কি? পৌরনীতির কেন্দ্রবিন্দু, কেন্দ্র জিনিসটা কি? ধরো এইটা হচ্ছে, এখানে হচ্ছে সিভিক্স মানে কি পৌরনীতি, এটা কি পৌরনীতি। কেন্দ্রবিন্দুটা কি? কেন্দ্রবিন্দুটা হচ্ছে এই যে মাঝখানে যে একটা কেন্দ্র থাকে, এইটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। তার মানে পৌরনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে নাগরিক এবং তার অধিকার। তাহলে পৌরনীতির একদম মূল ভিতরে যে কেন্দ্রটা, এটা কি? নাগরিক এবং তার অধিকার, মানে নাগরিকের অধিকার, নাগরিক এবং নাগরিকের অধিকার। বুঝতে পারছো? কেন্দ্রবিন্দু। আর সুশাসনের কেন্দ্র, একই সাথে আমরা সুশাসনের কেন্দ্রবিন্দু দেখি, যেহেতু দুইটা জিনিসের পরিচিতি অধ্যায়। আচ্ছা, সুশাসন, সুশাসনের কেন্দ্রবিন্দু কি? এই যে ভিতরে কেন্দ্র, সুশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে শাসন প্রক্রিয়া। সুশাসনটা নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ এর এর পরের অধ্যায়
তোমাদের সুশাসন নিয়ে বিস্তারিত আলোচনা করছে। তারপরও আমি তোমাদের যেহেতু সুশাসনের কেন্দ্রবিন্দু বলতেছি, সুশাসনের সিম্পল একটা কথা বলে দেই। সুশাসন কি শাসন ভাইয়া? সুশাসন। সুশাসন, সু মানে কি? ভালো। সু মানে কি? ভালো। শাসন মানে কি? মানে তুমি একটা জিনিস নিজের আয়ত্তে কন্ট্রোল করতেছো, এই জিনিসটাকে শাসন বলা হয়, নিজের মতন করে। ঠিক আছে না? তাহলে সু মানে ভালো, শাসন মানে কি? ওই যে নিজের আন্ডারে কি করতেছো তুমি, যেমন সরকার কন্ট্রোল করে পুরো দেশটারে, এরকম শাসন করতেছে, এইভাবে আর কি। তার মানে সুশাসন মানে ভালো শাসন, এতটুক জানো আপাতত। এরপর আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নোট করো, আমি একটু সাইড হয়ে গেলাম, তোমরা নোট করো। অনেকের হচ্ছে দেখতে পাইতেছে না নাকি। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাহলে পৌরনীতির কেন্দ্র পৌরনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে নাগরিক এবং তার অধিকার। আর সুশাসনের কেন্দ্রবিন্দু কি? শাসন প্রক্রিয়া এবং স্বচ্ছতা। স্বচ্ছতা মানে কি? পরিষ্কার। পরিষ্কার কি? ধরো একটা স্বচ্ছ কাজ নিছি আমি, যাতে এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, এমন জিনিসকে আমরা বলতে পারি স্বচ্ছ, পরিষ্কার। মানে শাসন ব্যবস্থাটা হতে হবে পরিষ্কার, ভালো, দুর্নীতি মুক্ত, এমন জিনিসকে আমরা স্বচ্ছ বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, তারপরে পৌরনীতির প্রকৃতিটা কেমন হবে? এখন আমরা পড়বো প্রকৃতি। প্রকৃতিটা হবে তাত্ত্বিক ও বিমূর্ত ধারণা। তাত্ত্বিক, ওই যে বললাম, আত্মিক সম্পর্ক এবং বাস্তবায়ন করতে হবে। প্রকৃতিটা হবে এরকম। বিমূর্ত মানে বাস্তবায়ন করতে হবে তোমাকে, আত্মার থেকে, ভিতর থেকে বাস্তবায়ন করতে হবে পরিণতিকে। কারণ তোমার পুরো জীবনটাই পরিণতি নিয়ে আলোচনা রে ভাই, আরো বুঝতে পারবা সামনে। প্রায়োগিক সুশাসনের ক্ষেত্রে প্রকৃতিটা কেমন হবে? প্রায়োগিক এবং কর্মমুখী ধারণা। প্রায়োগিক মানে কি? প্রয়োগ করা। তুমি, আমি তোমাদেরকে জোর করে ক্লাস করাচ্ছি, এটা কি? আমি তোমাদেরকে প্রয়োগ করলাম, ক্লাসটা প্রয়োগ করলাম। এইভাবে উদাহরণ দিলে বুঝতে পারবো আশা করি। মানে তোমাকে প্রয়োগ করতে হবে। কর্মমুখী, সুশাসনকে কর্মমুখী মানে কাজের মধ্যে নিয়ে আসতে হবে, এই জিনিসটা। তারপরে কি আছে? গুরুত্ব। পরিণতির গুরুত্ব কি? নাগরিক সচেতনতা বৃদ্ধি। পরিণতির গুরুত্ব এজন্য অনেক, কারণ এটা তোমাকে একজন নাগরিককে সচেতন করে তোলে। সচেতন করতে মানে প্রত্যেকটা জিনিস সচেতন করতে, সচেতনতা বাড়ায় তার প্রত্যেকটা জিনিসের উপর। কারণ এখানে সম্পূর্ণ জীবন ব্যবস্থা আছে। মানে একটা জীবন কিভাবে পরিচালনা, নাগরিকের জীবন ব্যবস্থা কিভাবে পরিচালনা করে নিয়ম অনুসারে, এটা আছে, তাই সচেতনতা বৃদ্ধি। একই সাথে সুশাসন কি? প্রশাসনিক দক্ষতা ও সততা বৃদ্ধি। যেহেতু সুশাসন কি? প্রয়োগ করার জিনিস। সুশাসন কি ভাইয়া? প্রয়োগ করার জিনিস। তাই হচ্ছে এই জিনিসটাকে তোমাকে যারা পরিচালনা করবে তাদের অবশ্যই দক্ষতা মানে তাদের অভিজ্ঞতা থাকতে হবে, এই জিনিসের উপর ট্রেনিং থাকতে হবে। তারপরে দুর্নীতি মুক্ত করার জন্য তাদের মধ্যে সততা থাকতে হবে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা আমি একটু সময় দিলাম, তোমরা দ্রুত নোট করে ফেলো। এইটা খুবই ইম্পর্টেন্ট, এখনো বললাম আবার বললাম, এই জিনিসটা আগে যেমন। হ্যাঁ? আচ্ছা, আরেকটা ভালো জিনিস যে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমার ফোনের স্ক্রিনশটটা নিয়ে ফেলো। আমি সাইড হইছি, সবাই স্ক্রিনশট নিয়ে লেখো ডান। স্ক্রিনশট নিয়ে সবাই ডান লেখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এই যে জাকেরিয়া জুই, ও বলেছে যে নোট ডান, ভেরি গুড। এই যে তারপরে হচ্ছে কে? কাসফিয়া রহমান, তুমিও বলেছো নোট ডান, ভেরি গুড। সামিয়া লিখেছে ডান, ভেরি গুড। তারপর জান্নাত উর্মি, তারপরে আরো অনেকে, আসিফ বিল্লাহ, সরি আরিফ বিল্লাহ, সবাই ডান ডান লিখতেছে। তার মানে সবাই মোটামুটি নিয়ে ফেলছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপাতত আর কমেন্ট করার দরকার নেই, আমি পাইছি, আমার অ্যান্সার পেয়েছি। আমরা ক্লাস শেষে দরকার একটু কমেন্টে মজা করবো, ঠিক আছে? তার মানে এই জিনিসটা আমি 3 স্টার দিলাম। কয় স্টার? 3 স্টার। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট তাহলে 3 স্টার এটা? আচ্ছা, 3 স্টার দেওয়া শেষ, দিলাম। তারপরে হচ্ছে ভাইয়া, আমরা মোটামুটি এই অধ্যায়ের অনেক কিছু জেনে ফেলছি। এখন এখন একটা মজার কথা আছে, যেটা তোমাদের একটু ভালো লাগবে আশা করি।
পরিণতি ও সুশাসনের মধ্যকার সম্পর্কটা কেমন? কি সম্পর্ক? মধ্যকার সম্পর্ক। ধরো দুইটা মার্কার, এই দুইটা মার্কারের সম্পর্কটা কেমন মাঝখানে, এই জিনিসটা তোমরা অনেকটা লাইলা মজনুর গল্প শুনছো না, একজন আরেকজন ছাড়া বাঁচে না, এই জিনিসটা থেকে উদাহরণ নিতে পারো। আচ্ছা, এই জিনিসটা থেকে ধারণা নিতে পারো কিভাবে পরিণতি ও সুশাসন একজন আরেকজন ছাড়া বাঁচে না। কি করে না? বাঁচে না মানে পীড়িতের সম্পর্ক। কিসের সম্পর্ক? পীড়িতের। জিএফবিএস এখনকার যেটা হয় আর কি। তাই লাইলা মজনুকে উদাহরণ দেওয়া যায় এটা নিয়ে। আচ্ছা, বুঝতে পারছো আশা করি সবাই। আচ্ছা, সৃজনশীল অনেকে লিখতে পারে না, সময় মতন 7টা সৃজনশীল লিখতে পারে না। এগুলো আমরা ইনশাল্লাহ বিস্তারিত একটা ক্লাস নিব, এগুলো আসবে রে বাবা। আজকে ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসটা করস না মনোযোগ দিয়া, তারপর আসি না, সব দেখাবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ক্লাস থেকে 100% একটা করে সৃজনশীল নিশ্চিত করবো ওই অধ্যায় থেকে, এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে মেহেদি মৌ বুঝে ফেলছে লাইলা মজনুর ঘটনা ইতিহাস, ভেরি গুড, অনেক জানে, ভালো জানে। আচ্ছা, তারপরে কি, দুইটার সম্পর্ক পরিণতি ও সুশাসন একে অপরের পরিপূরক। আমি যেটা বললাম যে পরিপূরক মানে কি, একজন একজনের ছাড়া বাঁচে না, লাইলা মজনুর কথা দিয়ে বুঝাইলাম, বুঝতে পারছো? পরিপূরক, এদের সম্পর্ক বিশ্লেষণ করলে দুটি দিক ফুটে ওঠে। কোনটা? দুইটা দিক ফুটে ওঠে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য কি মিল, আর একটা হচ্ছে অসাদৃশ্য অমিল। তার মানে যদিও একজন আরেকজনের পরিপূরক হয়, এদের মধ্যে কিছু মিল আর কিছু অমিল আছে। কোনগুলা মিল কোনগুলা মিল, যেটা অমিল আর যেটা মিল আমরা দেখব। এই যে দেখো, এই যে মিলটা আমরা দেখি এখন, দুইটারই লক্ষ্য কি? অভিন্ন লক্ষ্য, মানে দুইটারই নাগরিকের জীবন নিয়ে কাজ করা আলোচনা মূল আলোচ্য বিষয়। তার মানে কি দুইটার লক্ষ্য অভিন্ন, মানে দুইটার লক্ষ্য একই। পরিপূরক ধারণা, ওই যে যেটা বললাম যে একজন আরেকজন ছাড়া বাঁচে না, এইটাই জাস্ট একটু বইয়ের কথা লেখা আছে, আমি তো পিডিএফ দিব তখন পড়ে নিবা, আমি জাস্ট মূল থিমটা বোঝাই দিই। আরে লাইলা মজনুকে তো তোরা ফাটাই ফেলতেছিস রে। ক্লাস করো, ক্লাস করো আপাতত লাইলা মজনু, আমি তো বলছি যে কমেন্টে ইনশাল্লাহ আমরা মজা করবো, আরেকটু ক্লাস করে নিই। তারপরে কি, রাষ্ট্রের ভিত্তি। তার মানে তোমার হচ্ছে এই যে পরিণতি ও সুশাসনের মিল কোনটা? দুইটাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি। ভিত্তি কি ভাইয়া? বেস। এই যে ধরো একটা বিল্ডিং, তোমার বাসার যে বিল্ডিংটা আছে কিসের উপরে দাঁড়াইছে? ওই যে নিচে যে বেস করে না, ভীম করে, এগুলো হচ্ছে বেস বিল্ডিং এর। তার মানে কি দুইটাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি। আশা করি বুঝতে পারছো। তারপরে অমিল কি কি আছে এটা একটু দেখি। অমিল কি? উৎপত্তিগত অর্থ থেকে সিভিক্স, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। আর সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভারেন্স। এই যে এটা উৎপত্তিগত থেকে একটা ভিন্ন অমিল। তারপর দৃষ্টিভঙ্গি থেকেও কিছুটা অমিল আছে, এগুলো হচ্ছে তোমরা একটু বিস্তারিত, এগুলা মিলগুলাই বেশিরভাগ আইসা থাকে আর কি। পরিণতি মূলত নাগরিকের অধিকার ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, আর সুশাসন রাষ্ট্রের। আমি একটা জিনিস বলি, পরিণতি তোমার আমার জীবন নিয়ে আলোচনা করবে, আর এই যে আলোচনার সকল বিষয়গুলা দুর্নীতি মুক্ত ভাবে স্বচ্ছভাবে সুশাসন বাস্তবায়ন করবে, এগুলোরে ও চালাবে। তার মানে কি দুইটা কি বলা হয়েছে এখানে, দৃষ্টিভঙ্গি থেকে দুইটা একটু অমিল। একটা লক্ষ্য হচ্ছে মানে একটা হচ্ছে আলোচ্য বিষয়, তোমার আমার জীবনে আলোচ্য বিষয়, আর ওর হচ্ছে এইটারই হচ্ছে বাস্তবায়ন করা ওর কাজ। সুশাসনের কাজ বাস্তবায়ন করা, পরিণতির কাজ হচ্ছে মানে আলোচনা, তোমার ধারণা দেওয়া জীবনে কি কি দায়িত্ব আছে, বুঝতে পারছো? আচ্ছা, সুশাসনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার, ও হচ্ছে দেশটাকে দুর্নীতি মুক্ত রাখবে, স্বচ্ছ রাখবে, বুঝতে পারছো? আচ্ছা, এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আমরা আর একটু পড়বো, এরপর আমরা সৃজনশীলে চলে যাব। আচ্ছা, হুম, আচ্ছা একটা মিনিট তোমরা একটু দাঁড়াও, একটু টেকনিক্যাল প্রবলেম।
ভাই রিমোট তো ঝামেলা করে, রিমোট ঝামেলা করে, কি করবো? আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় বলি আমি, সেটা হচ্ছে তোমাদের অর্থনীতি আছে কার কার, এইটা একটু কমেন্টে বলে দাও দেখি কাদের। আজকে তো অর্থনীতি ক্লাস আছে এরপর। আচ্ছা, একটু একটু লাইনে থাকো তোমরা। আমাদের ক্লাসটা শেষ হয় নাই, প্রয়োজনীয়তা উপরে আরো আরেকটা উপরে। আচ্ছা আচ্ছা, আরেকটু আছে ক্লাসটা, ক্লাসটা তো শেষ হয় না রে বাবা, বাড়ির কাজ দিব, শেষে বাড়ির কাজ দিব। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসটা আবার শুরু করি। দেখো, ওই যে অনেকে আছে, অনেকেরই তো আজকে অর্থনীতি আছে মোটামুটি। তোমাদের যাদের অর্থনীতি আছে, আজকে ঠিক 9টায় অর্থনীতি ক্লাসটাও হবে, তারা একটু 9টা বাজে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবা, কারণ এই ক্লাসগুলো হচ্ছে বেসিক থেকে, এগুলো হারাইছো মানে জীবনে অনেক কিছু হারাই ফেলছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরিণতি সুশাসনের পাঠের প্রয়োজনীয়তা, মানে কেন আমাদের পাঠ করতে হবে এই জিনিসটা, মানে খায় দেয়া কাম নাই, পরিণতিটা কেন আমি জানবো, কিসের জন্য এই সুশাসন আমার জানতে হবে, এগুলো একটু জানা প্রয়োজন না? কি দরকার আমাদের এই জিনিসটাই, কিভাবে আমি জাস্ট মূল টপিক গুলো বোঝাই দেই, এগুলো তোমরা তোমাদের মতন লিখলে হবে। সরকার ও রাষ্ট্র সম্পর্কে ধারণা, পরিণতি সুশাসনকে এজন্য জানতে হবে, একটা দেশের সরকার পুরো ব্যবস্থাকে, তোমার এই সরকার ব্যবস্থাকে ধারণা নেওয়ার জন্য, সরকার কিভাবে গঠন হয়, সরকার কিভাবে কাজ করে, আমাদের সরকারের প্রতি কি দায়িত্ব, এগুলো সবকিছু জানার জন্য, সরকার ব্যবস্থাকে জানার জন্য এটা জানা প্রয়োজন। তারপরে কি আছে? আচ্ছা, তারপরে কি আছে? আইনের শাসন। আচ্ছা, আইনের শাসন, তারপরে কি আছে ভাইয়া? আইনের শাসন, তার মানে কি, আইনের শাসনটা জানার জন্য আমাদের পরিণতি জানা দরকার। আচ্ছা, আমি আবারও বলতেছি, কমেন্টে কেউ কাউকে ডিস্টার্ব করো না, আমরা কিন্তু ডিরেক্ট, আমাদের নজরদারি চলতেছে তোমাদের কমেন্টের উপরে, ডিরেক্ট ক্লাস থেকে কিন্তু ডিরেক্ট বের করে দিবে, পরে কোর্সে আর ঢুকতে পারবে না পরবর্তী ক্লাসে, তখন আবার নতুন করে ভর্তি হতে হবে, ভর্তি হইলেও নিবে না, কারণ তুমি কমেন্টে ডিস্টার্ব করছো এর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আইনের শাসন সম্পর্কে জানার জন্য জানা, দেশপ্রেম জাগ্রত করা, নিজের ভিতরে দেশের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য পরিণতিকে জানা দরকার, এটার প্রয়োজন অনেক। তারপরে রাজনৈতিক শিক্ষাদান, তোমাকে রাজনীতিক বিষয়ে শিক্ষা, নিজের ভিতরে শিক্ষা শিক্ষা নেওয়ার জন্য পরিণতি সুশাসন প্রয়োজন। জাতীয় সমস্যা সমাধান, জাতীয় সমস্যা কি, একজন নাগরিকের জীবনের সমস্যাগুলোকে সমাধান করার জন্য অবশ্যই পরিণতি প্রয়োজন। আর বিস্তারিত যাব না, মূল টপিকগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আর কিছু আছে, এটা আমি জাস্ট তোমাকে দাগাই দেই, এগুলো হচ্ছে কয়েকটা পড়ে নিলে হবে, আসলে সবগুলো পড়তে হবে এমন কোনো কথা নেই, বাইসা তুমি পড়ে নিও। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে তোমার এটা প্রয়োজন। নেতৃত্ব মানে মানুষের বিশেষ গুণ আচরণ, ভালো ভালো দিক থেকে দরকার, ভালো দিক মানে ভালো আচরণ বিকাশের জন্য এটা দরকার। তারপর ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রিক গভর্নেন্স, মানে এটা ডিজিটাল সরকারকে বোঝায়। রাষ্ট্রকে বিভিন্ন, এই যে রাষ্ট্রের পুরো ক্ষমতা, পুরো পর্যালোচনা, মানে যেটা যে আলোচনা করছে, এই জিনিসটাকে ডিজিটাল করার জন্য তোমার এই জিনিসটা, তুমি যদি একজন দেশের, তুমি দেশের ভবিষ্যৎ, তুমি কি দেশের ভবিষ্যৎ, তোমার মাধ্যমে তুমি যদি পরিণতিকে ভালোভাবে জানতে পারো, তাহলে তুমি দেশকে ই গভর্নেন্সের ওইখানে নিয়ে যেতে পারবা। সংবিধান সম্পর্কে জ্ঞান, সংবিধান ওই যে সংসদে বিভিন্ন সংবিধান নিয়ে আলোচনা করে, এই সেই সংবিধান সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে ন্যায়পাল, এটা বাদ, এটা লাগবে না, এটা পরীক্ষায় আসো না, এটা টাইপিং এ চলে আসছে। এই যে কয়টা দাগাই দিছি, দ্যাটস এনাফ, তোমরা জাস্ট একবার রিডিং করবা পিডিএফ দেওয়ার পর, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু উপসংহারে জানবো, এটা যাই না, আমরা ডিরেক্ট সৃজনশীলে চলে যাব, যেটা বাড়ির কাজ, ঠিক আছে? উপসংহারে কি বলা হয়েছে? পরিশেষে বলা যায় যে একটি সুখী সমৃদ্ধ, একটি কি সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র
গঠনে প্রতিটি মানুষের পরিণতি সুশাসন বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য। এটি কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, এটি একজন মানুষের পরিপূর্ণ মানুষ হিসেবে, সমাজ রাষ্ট্র হিসেবে অবদান রাখবে। পরিশেষে ওরা একটা কথায়, মানে পরিণতি থেকে আমরা একটা কথাই জানতে পারি, এইটা কেবল মানে পরীক্ষায় পাশের জন্য না, এই জিনিসটা তোমার জীবনে বাস্তবায়ন হচ্ছে। তুমি এই জিনিসটা পড়ে তুমি আশেপাশে তাকাও, তুমি ভোট দিচ্ছ, আমরা ভোট দিচ্ছি সরকারকে, রাষ্ট্র থেকে আমরা সুবিধা গ্রহণ করতেছি, রাষ্ট্রের আমরা বিভিন্ন সুবিধা দিচ্ছি, কর দিচ্ছি, যেটাকে বলা হয় ট্যাক্স। এগুলো সব আলোচনা, বুঝতে পারছো? তাই এখানে বলা হয়েছে যে পরিণতি শুধুমাত্র পাশের বিষয় নয় ভাই, এটাকে তোমার জানতে হবে, নিজের জীবনের জন্য জানতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা পরিণতি নিয়ে আর বিস্তারিত করবো না, কারণ আমাদের ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে আবার বোরিং ফিল করবে। আচ্ছা, সৃজনশীলে যাওয়ার আগে আমি এখন একটু তোমাদেরকে কমেন্টে সময় দিব। কার কি প্রশ্ন আছে বলো, কার কি প্রশ্ন আছে বলো, এখন কমেন্ট করো। যারা এতক্ষণ কমেন্টে ডিস্টার্ব করলা, কোনো কমেন্ট আছে, কোনো সমস্যা আছে এ পর্যন্ত? আমরা এখন বাড়ির কাজে চলে যাব। আউল ফাউল প্রশ্ন করো না ভাই, আমার বয়স দিয়ে তুমি কি করবা? আউল ফাউল প্রশ্ন করো না, ভালো জানার জন্য প্রশ্ন করো। কে আমার দেখে কি ছোট ছোট মনে হয়? আমার বয়স জানা লাগবে? আচ্ছা, আমার বাসা, যেগুলো আমার ভালো লাগে কোশ্চেন ওগুলো আমি অ্যান্সার দিব। আমার বাসা সাভার, ঢাকায়। ঢাকার সাভারে আমি থাকি। অনেকে বয়সও ধারণা করে ফেলতেছে, আমার বয়স 20 হবে। ভাইয়া জানতে চাইছি যেহেতু বলে দেন। হ্যাঁ 20, এই যে ধারণা করে ফেলছে, আশেপাশে আছে 20-এর। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের, অনেক ধরনের কোশ্চেন করে, এই কোশ্চেনে আমরা না যাই, মোটামুটি ফালতু কোশ্চেনই বেশি করো তোমরা, ক্লাসটা ম্যাটার করে। ঠিক আছে, ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন করো চাইলে। শোষণ ও পরিণতি, নাগরিকতার মধ্যে পার্থক্য। পরিণতি, শোষণ ও নাগরিক, তোমার কোশ্চেনটাই হয় নাই। এটাকে নাজমুল শেখ, পরিণতি সুশাসন ও পরিণতি নাগরিকতা দুইটা কাছাকাছি জিনিস, এটার মধ্যে পার্থক্য আর কি? পরিণতি তো নাগরিক নিয়ে কাজ করে, পরিণতি সুশাসন নাগরিকের সকল জীবনের যে কার্যাবলী এটা বাস্তবায়ন করে। এখানে পার্থক্য আর কি? দুইটা একই প্রশ্ন প্রায়, তাই এখানে পার্থক্য তেমন নাই। আচ্ছা, আমি আচ্ছা, তোমরা ফালতু কোশ্চেন করতেছো, আমরা আগাই। আচ্ছা, এই যে এই সৃজনশীলটা সবাই, বাড়ির কাজ সবার জন্য, এই সৃজনশীলটা সবার বাড়ির কাজ। কিভাবে এই সৃজনশীলটা তোমরা করে আমাকে, আমাদের যে গ্রুপে ক্লাস হচ্ছে, না না, আমি রানিং এখনো ভার্সিটিতে পড়াশোনা করতেছি, রানিং স্টুডেন্ট তোমাদের মতনই, কিন্তু আমি ভার্সিটিতে পড়াশোনা করি। আচ্ছা, আচ্ছা, হোমওয়ার্ক যারা চাচ্ছ ভেরি গুড। এই যে এই স্টুডেন্টগুলো দেখে ভালো লাগে, ওরা কোশ্চেন বেশি করে, কোশ্চেন কম করে, কাজ বেশি করে, পড়াশোনার প্রতি আগ্রহ আছে এদের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই সৃজনশীলটার একটা স্ক্রিনশট নিয়ে ডান লেখো সবাই, স্ক্রিনশট নিয়ে একটা ডান লেখো। সৃজনশীল কিভাবে অ্যান্সার করবা, এটা আমরা আলাদা একটা ক্লাস নিব, আগে দেখি তোমরা কি করো, অথবা নেক্সট ক্লাসে আমি বলে দিব। আজকে তোমরা লিখো, দেখি কে কিভাবে লেখে, তারপর আমি আলাদা একটা ক্লাস নিব এটার।
আচ্ছা, আর কত সরবো রে বাবা, টিভি থেকে তো সরে, আমি তো বোর্ড থেকে সরে গেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি সবাই স্ক্রিনশট নিয়ে ফেলছে, এখন আর এখানে থাকার প্রয়োজন নাই আমাদের, তার মানে সৃজনশীলটা বাড়ির কাজ। এখন এইখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিছি, কারণ যেহেতু একটা সৃজনশীল, আমরা একটা অধ্যায় থেকে একটা ক্লাসের মাধ্যমে একটা সৃজনশীল কমপ্লিট করব, যেহেতু আমাদের দ্বিতীয় পত্রের আবেদন বেশি করতেছে, তাই আমরা ফার্স্ট পেপারটা একটু দ্রুত শেষ করব। তাই আমি এই স্লাইডের সাথেই এই পিডিএফটা যে তোমাদেরকে আজকে আমি দিব, এই পিডিএফ এর সাথে কি কি আমি দিছি দেখো, একসাথে সব দিয়ে দিছি। তোমরা সৃজনশীলটা আমাকে লেখে জমা দিবা গ্রুপে, বাট আর কিছু পড়া আছে, এইগুলো হচ্ছে তোমরা নিজেরা নিজেরা অ্যান্সার করবা, বাসায় বাসায় নিজেরা অ্যান্সার করবা পিডিএফ দেখে দেখে। কিভাবে দেখো, তার এই যে এই অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের প্রয়োজন, কয়টা, মনে হয় 16টা 20টা জ্ঞানমূলক দিছি, এর বাইরে আর কোনো জ্ঞানমূলক দরকার নেই। তারপরে এই যে আমি যে আগে পড়াগুলো পড়ায় আসছি, তুমি এইখানে মজার বিষয় হচ্ছে যে আমি যা পড়ায় আসছি জ্ঞানমূলক অনুধাবনমূলক, ওই পড়াগুলো এইখানে কিভাবে, পরিণতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় আমি পড়ায় আসছি উপরে, জাতিরাষ্ট্র নগর রাষ্ট্র জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য আমি পড়ায় আসছি, আয়তন ছোট বড়। তারপরে পরিণতিকে কেন নাগরিকের অতীত নিয়ে আলোচনা করে, এই জিনিসটা তোমরাই পারবা, এগুলো আমি পড়ায় আসছি। আর কি আছে, যা পড়ায় আসছি তাই এখানে, তাই এগুলো থেকে ভয় পাওয়ার কারণ নাই, পড়া বেশি এটা মনে করার কোনো কারণ নাই, কারণ এগুলো আমি একটু আগেই তোমার তোমাদের সবাইকে পড়ায় আসছি। সো এটা নিয়ে প্যারা খাইতে হবে না, জাস্ট তোমরা এগুলা জাস্ট একটা অধ্যায় যাতে কমপ্লিট হয়ে যায় আমি এর জন্য এগুলো দিয়ে দিছি। এই যে এগুলা সবই পারো তোমরা, দেখলেই বুঝবা। আর সাথে সাথে কয়েকটা নৈবিত্তিক দিছি আমি, মোটামুটি 7-8টা নৈবিত্তিক দেওয়া আছে, এই নৈবিত্তিক গুলা প্র্যাকটিস করবা তোমরা বাসায়, মোটামুটি এইখান থেকে মূল মূল নৈবিত্তিক গুলা। তারপরে তোমরা অবশ্যই ভোট কোশ্চেন পারলে সলভ করবা, ঠিক আছে। নৈবিত্তিকের তো বিশ্বাস নাই, তবে মূল মূল টপিক গুলো আমি বলে দিছি, নৈবিত্তিক হলে এইখান থেকে ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। এখন তার মানে আমাদের বাড়ির কাজ কি আজকে, বাড়ির কাজ হচ্ছে আমরা সৃজনশীলটা লিখে গ্রুপে তোমার নাম তোমার নাম লিখবা, তোমার নাম লিখবা। তারপরে হচ্ছে তুমি জাস্ট 3টা জিনিস লিখবা, তোমার নাম লিখবা, কোন কলেজ থেকে, কলেজের নাম লিখবা, কোন কলেজ থেকে পড়তেছো এটা লিখবা, আর হচ্ছে টপিকের নাম লিখবা, আর হচ্ছে শেষে এডুকেটর, এডুকেটর লিখে জাস্ট আমাকে ট্যাগ করে দিবা, সাইদ আহমেদ হাবিব, আমার আইডিটা ট্যাগ করে দিবা, তাহলে আমি ইনস্ট্যান্ট যে তোমার হোমওয়ার্কটা দেখতে পারবো। এই জিনিসটা তোমরা করবা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। পিডিএফটা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের যে হোয়াটসঅ্যাপ আমাদের অফিসিয়াল গ্রুপ আছে এখানে আপলোড করে দিব। তাহলে বাড়ির কাজ সবাই বুঝে পাইছো, বাড়ির কাজ কি সবাই বুঝে পাইছো কিনা এটা একটু কমেন্টে জানাই দাও আমাকে। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লেগেছে এটা একটু জানাও, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আজকে মোটামুটি আমার এই ক্লাস শেষ শেষ পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সৃজনশীলটা তোমরা যেটা স্ক্রিনশট দিছো এটা বাড়ির কাজ করে আজকে রাত 12টার মধ্যে তোমরা আপলোড করে ফেলবা, ঠিক আছে, প্রত্যেকের দেখতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে পিডিএফ একবারে নিচে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক ওগুলো পারো তোমরা, আমি জানি নৈবিত্তিক গুলো তোমরা পারো, এইগুলো নৈবিত্তিক এগুলো হচ্ছে তোমরা বাসায় পড়ে নিবা পিডিএফ দেখে। আচ্ছা, সবাই গুড কমেন্টই করতেছে, সবার ভালো লাগছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আরে তোমরা দেখি আমার মোটিভেশন আরো বাড়াই দিতেছো।
হুম। আচ্ছা, সবারই ভালো লাগছে। আব্দুল্লাহ, উজ্জ্বল হাসান, সবার ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ, সবার ভালো লেগেছে ক্লাস। ঠিক আছে, মোটামুটি আমরা রিভিউ পাইলাম। আচ্ছা, তো ঠিক আছে, যে হোমওয়ার্কটা দিছি এটাও হচ্ছে রাত 12টার মধ্যে আমাদের গ্রুপে জমা দিয়ে ফেলবা সবাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।